এটুকুই বেয়া লাগে যে সাহিত্যিক যারা তারা সাহিত্যিকের মর্যাদা দিব লাগিব। হয়, একেবারে সঁচা কথা। তার জন্য অর্থের প্রয়োজন হয় না। তোমার তো পঞ্জিকা হয়েছিল, পঞ্জিকাতে সে সময় প্রাচীন পঞ্জিকা আছিল গুপ্ত প্লেস, একদম ধুলি হয়ে গেছে। তো শেষে একটা পাওয়া গেল ওই সালত। তার পিছত আমি পাতা উল্টাতে গেলে এই পাতা ভাঙি যায়, ব্রিটেল হয়ে গেছে। তা আমি একটা ভাল সেলোফেন পেপার লই একটু একটু করে পাতা উল্টায় উঠায় শেষ পালে লক্ষ্মী পূজার ডাইস তো পালো। ওই তখন লক্ষ্মী পূজার ডাইস হয়, ডাইস তো এইভাবে ছাপাও নহল, একটা কাঠের ডাইস লক্ষ্মী পূজা হয়েছে। আর তার পিছফালের পৃষ্ঠাত লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার জন্ম তারিখটা আছে। এইটু পাওয়ার পরে তাকে আমার কলো যে তুমি একটা ভাল ডিজিটাল ইয়েতে মানে খুব যত্ন করে একটু লয়ে যাও, লয়ে গিয়ে একটু প্রিন্ট আউট বার করে দিব। করেছি, সেই প্রিন্ট আউটের কপি এটিও মন আছে। সেই প্রিন্ট আউটের কপি মই মানে ইয়ে আনি কানেকশন টেকার হাতে দিল, বহুত আনন্দ। আর তার ফলে প্রেস কনফারেন্স হল, মানে কোনেও কৰিব পৰা নাই, ভক্তিময় দাস সেইটো কৰিছে। শক্তিময় দাস তেখেত মূলতঃ এগৰাকী বাংলা সাহিত্যিক, বাংলা ভাষাৰ ওপৰত লেখে, কলকাতাৰ হয়। তেখেতে বহু কিতাপ, আমাৰ জনপ্ৰিয় অসমীয়া সাহিত্যৰ বহুকেইখন গ্ৰন্থ ইতিমধ্যে বাংলা ভাষালৈ অনুবাদ কৰিছে আৰু তেওঁ মৌলিক গ্ৰন্থও লিখিছে। আমি আজি কথা পাতিম তেখেতৰ। প্ৰথমে আপোনাক স্বাগতম জনাইছো। আপোনাৰ পৰিচয়টো মই থুলমূলকে দিলো, কিন্তু আপোনাৰ বিষয়ে আপোনাৰ পৰাই অকণমান জানো। মোৰ বিষয়ে মোৰ বেছিকৈ নাজানো আৰু বেছিকৈ মই কথা নাপাতিম। হয়, মোৰ যিমান মানে সাইলেন্ট থাকো এইটোই ভাল, কামৰ পক্ষে ভাল। মই এই ধরনের মানুষ। আর পাঠশালার অধিবেশনে সকলে মই রিকোয়েস্ট করিলে মানে নব্য যে সভাপতি ডক্টর কি বলে বসন্ত গোস্বামীয়ে আৰু সকলে সূর্য হাজৰিকা যে স্যার আপনি অসমীয়াতে ভাষণ দিলে সকলে ভাল পায়। কিন্তু প্রবলেম হচ্ছে যে ভাষাকে অসম্মান করা মই ঠিক কথা ভবা নাই। কিনো কি মই অসমীয়া কব পাৰো, কিন্তু ইমান ধুনীয়া অসমীয়া মই কব নোৱাৰো। এই কাৰণত এইটো মই ধুনীয়া নালাগে, মই চলাই দিম, হব, সবেই বুঝিব। কিন্তু অসমীয়া ভাষা একটা সহকী ভাষা, আৰু তার একটা নিজস্ব ব্যাকরণ আছে, যেমন বাংলার আছে। তার একটা চলন আছে, নিজা চলন, তার একটা সংস্কৃতি আছে, ৩৪ জনজাতির মিলিত সংস্কৃতি অসমীয়া ভাষা। এইটো জেনেৰেল অধিৱেশনৰ মই বিশেষ অতিথি করে মাতিছিল। এই কারণে মই তাতে চালো যে ৩৪ জনজাতির রিফ্লেকশন, প্রতিনিধিত্ব তাতে ঘটিছে। এইটাই মই বহুত ভাল পাইছো। সব ক্ষেত্রে হয় না, আমি কয়েকটা অধিবেশনে মই গৈছিল। কিছুমান খেলিমেলি হয়েছে, খেলিমেলি হব পারে, যে মানুষ বহু কাম করে তার খেলিমেলি হওয়ার প্রশ্ন আছে, কিন্তু যে কোনো কামই নকৰে খেলিমেলিৰ কোনো প্ৰশ্নই নাই। হয়, এইখিনিতে আপুনি পাঠশালা সাহিত্য সভা, পাঠশালাত অনুষ্ঠিত অসম সাহিত্য সভালৈ নিমন্ত্ৰিত হৈ আহিলে, কিন্তু সাহিত্য সভাৰ লগতে আপোনাৰ নামটো বহুদিনৰ পৰা সাঙুৰ খাই আছে, বহু গ্ৰন্থ কাম কৰিছে আপুনি, কিন্তু আপোনাক সাহিত্য সভাই প্ৰাপ্য মাননিৰ ক্ষেত্ৰত কৃপণালী কৰাৰ কথাও বাতৰি এখিৰ নামত দখল কৰিছিলে। এই ক্ষেত্ৰত আপুনি সেই অভিজ্ঞতাৰ কি ক'ব অসম সাহিত্য সভাক? এইটো সাহিত্য সভাই ক'ব। এইটো মইতো যিমান সাধারণ গ্রন্থ মই অনুবাদ করা নাই, সবেই ধ্রুপদী গ্রন্থ। শঙ্করদেব, মাধবদেবের তারও আগর পড়া ভট্টদেবের সাহিত্যময় করি আছো, এটা অনেকে না জানে। এটা নিজাকৈ কৰি আছো, আর যিমান কৰিছো মই নিজৰ উৎসৰ নিজে কৰি, নিজে খৰচ কৰি গুৱাহাটীতে আহি
নিজের পকেটের পয়সা করে কিতাপ কিনি, তাতে এইটো মই অসমীয়া ভাষাৰ ওপৰ অসমীয়া সংস্কৃতি মই প্ৰেম যদি কওঁ তো প্ৰেম ভাল। কিন্তু আপুনি অসমীয়া আমাৰ ভাষা বাছি ল'লে যে অসমীয়া ভাষাৰ অনুবাদৰ কাম অনুবাদে কৰিব। এইকাৰণে বাঙালী ভাষা আৰু অসমীয়া ভাষা সহোদৰা ভাষা, হয় একই মাল, উড়িয়াও তাই, হয় কিন্তু বাঙালী আৰু অসমীয়া সংস্কৃতিৰ একটা বহুত মিল আছে, যেমন ভাষার মিল আছে। অসমীয়া ভাষার সঙ্গে দুটো শব্দের মানে অক্ষরের তফাৎ আছে, একটা হচ্ছে অব্য আর উচ্চারণ আছে দন্ত স হয়। আপনার কিমান টাকা লাগিব? এই মোর 7 টাকা লাগে। কিন্তু বাংলাতে ভাবুন হাত মানে এই যে 7 টাকা, কিন্তু 7কে হাত উচ্চারণ করা দন্ত স, এইটু ছাড়া সমস্ত যারা ওইটুকু জানবে তাও অসমীয়া শিকিব পাৰিব। কেন কি মই তাতে থাকিলেও আমার ইমান বয়স হয়েছে 80 বছর পর্যন্ত, আমি সব গম পাও ইয়াতে কি চলি আছে, কি হচ্ছে, কোন আর এইটো চলি আছে দীর্ঘকাল ধরে। মানে আমার বাংলা সংস্কৃতি, তাতে থাকি, বই খাই, তাতে সিনেমা করি, তাতে সব কলকাতা হয়েছে সব, এইটো আই এখানে সেগুলো উদযাপন হয়েছে। আরো লক্ষ্মীনাথ বেজবৰুৱা তো ঠাকুর পরিবারের জমাই সম্পর্ক এটা আগৰ পৰাই আছে। তারপরা সে তো বহুত কিছু কাম কথা মই কব পাৰো, তোমরা যদি মাথা তো এটা আমি লেকচার দিব পারে লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ ভূমিকা কি, ঠাকুর পরিবারের সাথে ওই যে সোনার কলমটো দেবেন্দ্রনাথ তাকে দিছিল কি জন্যে, কিহর কারণে, এইটু অনেকে না জানে। তো এইটো পড়াশোনা করা লাগে আর জানিব লাগে, আর তার কারণে তথ্যগুলো আছে জানে। কিন্তু এটিও কোনো অনুষ্ঠানে মোক মতা নাই। আমি ইয়াতে যে বলে মানে তুমি জানা, তেতিয়া সভাপতি আছিল কানেকশন ডেকা। সেই সময়ে লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ জন্ম শতবর্ষটো পালিত হব, না মনে হয়। কিন্তু সেই সময় প্রবলেম হলো তার তারিখটো খাটাং তারিখটো কানেকশন ডেকা মোক ফোন কৰিলে কলিকাতা, এই দাসে আমার একটা উপকার করিব লাগিব, এই উদযাপন হব, তাতে একটা বহুত বিভেদা হয়েছে, খাটাং ডেটটো লাগিব, যে কোন ডেটত 18 তারিখে প্রমাণটো লাগিব খাটাংটো। তো মই বললাম আমার 3-4 দিন সময় দিয়ক। তো আমি ন্যাশনাল লাইব্রেরি কোনো সমস্ত ঘাটি কোনো প্রমাণটো না পালো। এইটো অসম সাহিত্য সভার একটা বড় মানে কি বলে ডাঙর একটা ডকুমেন্ট হয়ে আছে। সেইটো আপোনাৰ এটা খুব ডাঙৰ অৱদান। আপুনি বহু কেইখন গ্ৰন্থ অনুবাদ কৰিলে, বহু কেইজন অসমীয়া সাহিত্যৰ কাণ্ডাৰী ব্যক্তিক আপুনি সান্নিধ্য লাভ কৰিছে। হয়, ধ্ৰুপদী গ্ৰন্থ অনুবাদ কৰিছে যেতিয়া ভিতৰলৈকে গৈছে। তাৰ উপৰিও আপুনি কনকচন্দ ডেকা ছাৰকে ধৰি বহু কেইজন মানে সাহিত্যৰ জগতৰ লগত জড়িত ব্যক্তিৰ সান্নিধ্য পাইছে খুব ওচৰৰ পৰা। আৰু এইখিনিতে এটা কথা কওঁ, বাংলা সাহিত্যই সেই তেতিয়াই 1900 বঁটা লাভ কৰিছিলে। আপুনি অসমীয়া সাহিত্য আৰু বাংলা সাহিত্য দুইটাই অধ্যয়ন কৰিছে। অসমীয়া সাহিত্যই সেই নবেল বঁটাৰ যোগ্যতা অৰ্জন কৰিব পৰাকে কি নাই অসমীয়া সাহিত্যত, নে তাৰ পাৰ্থক্য কোনখিনিত, কিয় অসমীয়া সাহিত্য সেই পৰ্যায়লৈ যাব পৰা নাই আপোনাৰ অনুভৱেৰে? সবই আছে। এখন প্রবলেমটা কি হল, রবীন্দ্রনাথ ঠাকুরের আৰু তুলনা নহয়, এইটো বেলেগ বস্তু, গীতাঞ্জলি বেলেগ বস্তু। আৰু একটা কথা মই সবসময় কব, ইয়াতে যদি অনুবাদের লগে একটা ন্যাশনাল সেমিনার হয় তো মই মাতিলে মই যোগ দিম। একটা কথা তাতে কম, ইয়াতেও কম, যে অনুবাদ সাহিত্য মৌলিক সাহিত্যর থেকে পিছপড়া সাহিত্য নয়, বড় তার চেয়ে বেশি। তার কারণ অনুবাদ সাহিত্যই মৌলিক সাহিত্যের পরিচয় ঘটায়।
পরিচিতি ঘটায়, ব্যাপ্তি ঘটায়। মৌলিক সাহিত্যের একটা সীমাবদ্ধতা আছে ভৌগোলিক, কিন্তু অনুবাদ সাহিত্যের কোনো সীমাবদ্ধতা নাই, সর্বজনীন। কিন্তু অনুবাদক যে কত বড় সাহিত্যিক, তাকে দুটো সাহিত্য ভালো করে জানিব লাগিব। এক হচ্ছে তার যে ভাষায় সে অনুবাদ করিয়াছে, ইংরাজি কিংবা বাংলা কিংবা সেই ভাষাটা তো তাকে জানিবই লাগিব ভালো করে। কিন্তু যে ভাষার পড়া অনুবাদিত হয়েছে সেই ভাষাটাও তেমন করে জানপ্রাণ দিয়ে করিব, তবে ওটি দর্পণের মতো অনুবাদ হব, একদম প্রোটোটাইপ অনুবাদ হব। অনুবাদটো ভাবানুবাদ নহয়, অনুবাদ হচ্ছে একদম এক্সাক্ট প্রোফাইল তো তুলি আনি সেই ভাষাতে ভাষা প্রতিষ্ঠিত করা, যেটু মই কৰিছো। মোৰ বিষয় হচ্ছে অসমীয়া সাহিত্যকে ভাল পোৱা কৰি অসমীয়া সাহিত্যৰ যিটো নিৰ্যাস, এক্সট্রাক্ট নির্যাস, তাকে বাংলা ভাষার বিস্তীর্ণ রিডারশিপের মধ্যে লই যাওয়া, এইটো একটা কাম। আর সঠিকভাবে অনুবাদ কাক কয় এইটো একটা দৃষ্টান্ত স্থাপন কৰিছো। আটাইকেইখন গ্ৰন্থৰে শব্দ ভাণ্ডাৰৰ ক্ষেত্ৰত অতিকে চহকী। আপুনি বেজবৰুৱাৰ লিখিছে, ৰূপৰ জ্যোতিপ্ৰসাদৰ লিখিছে, আব্দুল মালিকৰ লিখিছে, অজস্ৰ ফকৰা আছে। কিন্তু এনে কিছুমান শব্দ আছে যেনে ধৰক তোমাৰ খোপাৰ আবেলি আবেলি গন্ধ, এনেধৰণৰ অনুবাদবিলাক, এনেধৰণৰ শব্দবিলাক অনুবাদৰ ক্ষেত্ৰত আপুনি কি কৌশল অৱলম্বন কৰে? কনসেপশনাল বিষয় আছে। আর দুটো ভাষাকে যদি আমি আত্মস্থ করু তাহলে ওই মধ্যবর্তী যে নির্যাসটি আহি যায়, ঠিক ওই ছন্দে ওইভাবে ওই ভাষাতে আহি যাব, যেটা মই কৰিছো। বুঢ়ী মাত বলিতে পাবা ফকৰা, ইয়াতেও বহুত ফকৰা আছে, আব্দুল মালিকৰ মই কৰি দিছো। এটা নবীন চন্দ্র শর্মা কৈছিলে আপনি যিমান এই করে বহুত টান কাম কৰিছে, কেউ নাই। আর আরো একটা কথা না বলিলে নহয়, মোর এইটো যে প্রতিভা বা কিংবা যাই হোক অসম সাহিত্য সভালৈ যে বিস্তার কামটো কৰি আছো, এইটো পরমানন্দ, ডক্টর পরমানন্দ রাজবংশীয়ে খুব ভালো করে বুঝেছেন। তেও মোক মানে যিমান পাৰিছে সম্মান দিছিল। না হলে এইটো মই খোলাখুলি কব লাগিব মুকলি কৰি, যে না হলে আমাকে যে চিঠিটা পাঠাইছে আমি পাঠাই দিছো আগে, সেটা প্রধান অতিথি করে মাতিছে, এয়ার টিকিট পাঠাই দিয়ে। আর সেটা নাহরুনিতে সৈয়দ আব্দুল মালিকের জন্ম শতবর্ষ, কিন্তু প্রধান অতিথি করে আহি মোক তাতে দ্বিতীয় মুকলি সভার উদ্বোধক হিসেবে মানে উদ্বোধন কৰিব লাগি হচ্ছে। যাই হোক উদ্বোধন যে করার কথা সে হয়তো আহা পাওয়া নাই, কিন্তু এই সম্মানটো তো দিয়েছে। এবং তারই সময়, তারই ইন হিজ টেনিওর অসম সাহিত্য সভায় মই কথা দিছিলো কিতাপটো অনুবাদ কৰি পুরা ইয়াতে থাকি প্রচ্ছদ বানায় রেডি করি তুলে দিছি। কিন্তু উন্মোচনটা তার সময়কালীন হওয়া নাই, যে বিভ্রান্তিটা হয়েছে আর কি, মানুষ দেওয়া নাই, খেলিমেলি সব হয়েছে আর কি। মো কলকাতায় গিয়ে মোর সম্মানটুকু দেওয়া নাই, নিচে বহায় রেখেছে। যাই হোক সেটা নিউজ পেপার করেছে, কিন্তু সেটি হয়েছে ডক্টর কুলো শইকার সময়, আর তারই প্রেজেন্স হয়েছে। মোর যে মানুষগুলোকে মঞ্চে টানিছে, মানে আমাদের প্রাক্তন ডিজি পুরকাস্ত, আরো মানে সাহিত্য একাডেমির রামকুমার ভট্টাচার্য, এরা বহুত চিনাকি। রামকুমার আমার লাগলে গলা দুলি সব দেখেছে, তার পিছতো ওকে নিচে বসে। তো এই কারণে মনে বললাম না, ইয়াতেই বহাম, আমার শরীরটো ভালো লাগে। যে অসম সাহিত্য সভা মোৰ নিজৰ প্ৰতিষ্ঠান বুলি মই ভাবো। অসমীয়া ভাষা সাহিত্যও মোৰ নিজৰ ভাষা সাহিত্য বুলি মই ভাবো।
এইটো ভাবো বলেই আমি অনায়াসে যিমান কঠিন ইয়েটো মোৰ বাংলায় সৰলভাৱে সুন্দৰভাৱে আমি যিমান আমাৰ ক্ষমতা আছে ওপৰৱালা দিছে আমি কৰি দিব পাৰো। কিন্তু অসম সাহিত্য সভাৰ আমি মানে এইটো ডক্টৰ পৰমানন্দ ৰাজবংশীয়ে তাতে 13 মাস আমি অসুস্থ, আমি উঠিব পৰা নাই। তুমি জানা এইটো কি হিষ্ট্রি? মোৰ মাথার কাছে এইটো ইয়ে আছে, সরা আছিল আর শিবের মূর্তি আছে আরো কিছু কিছু আছে। আমার ধূপটো দিয়ে একটু পুজোটাও করিব পৰা নাই, এইটো শুয়ে থাকে, দরজা খোলা থাকে, মানুষ আহে যায়, আমার কি বাকি লাগে করে দিয়া যায়। এইরকম অবস্থা 13 মাস। আস্তে আস্তে তখন আমি একটু গল্প না আমি বললাম যে কীর্তন ঘোষা আর ওই চারি শাস্ত্রের যে সূর্য হাজারিকা কিতাবটা দিয়েছিল একটু মই আর কি মানে হোয়াইট পেপারস মোর মজুদ থাকে আর কলম, মানুষকে কলো তুমি ইয়াতে রাখি দিও আর জল আর পানি যিমান যা দিয়ে যাও। মই ওই আস্তে আস্তে একটু করিল, চারি শাস্ত্র অনুবাদ করিল না। প্রথমে তো মানে 2010 সালেই তো সোনালীতে ওটা অনুবাদ হয়ে ওলাই গেছে নাম ঘোষা, কিন্তু কীর্তন ঘোষা তার আগে হয়ে আছে। তাতে আমি ভক্তি রত্নাবলী করিল আর দশমটা পুরা করিল আর কুরুক্ষেত্র কাব্য ওই করি প্রায় 13 মাস ধরে। ওইটা ধীরে ধীরে করি করি তারপরে আস্তে আস্তে আমি আমাদের উঠি পালো। এইটো মণি মহন্ত নিউজ এইটো জানিবৰ কাৰণে ইমান টাইম লাগি গল। ওড়িয়া যি সালে এইটো প্রাচীনত্ব দিয়েছি সেই সময় দিব লাগিছিল। ওড়িয়া আগত ইয়েতে ছিল সিলিন্ড্রিক্যাল, পরে সার্কুলার হল স্ক্রিপ্টটো, হ্যাঁ না? তারও একটা ইতিহাস আছে কেন হল। এটা ওই তালপাতার কারণে চিড়িয়ে যায়, শলা দিয়ে করে, তখন তার এইসব কলম টলম নাছিল, এইসব ছিল। তো সেখানে আমাদের বাংলা ভাষাতেও তালপাতার পুঁথি ইয়েটি আছে, পাওয়া যায় এখন। এই এত বুদ্ধিপত্র, এত ভোজপত্র আরো ইয়ে আছে, সাজিপত্র ইয়ে, তো সেই সব পুঁথিও আছে। তো এগুলো স্থান এবং কাল নির্ধারণ করে সেই সময়ে কি ধরনের সাহিত্য হয়েছিল, কিভাবে সেটা হয়েছিল, কিভাবে লিখে হয়েছিল, কালি কিমান হয়েছে, কালি কিভাবে প্রস্তুত হয়েছিল, এই সব কিছু লয়ে একটা ক্রমধারা। যেমন অসমীয় সংস্কৃতি আছে তবে বাংলা সংস্কৃতিও চলি আছে, একদিনও হয় নাই তো, এটো ক্রমধারা বিবর্তন। আচ্ছা ভট্টদেবের যে মানে হ্যাঁ সেই সাহিত্যটা কিমান মানুষ পঢ়িছে অসমত মই নাজানো, মই পঢ়িছো। মই যোগাৰ কৰি কৰি ন্যাশনাল লাইব্রেরি করে কিছুটা পড়েছি। তাতে এটা আমার ভালো হয়েছে কি যে শঙ্করদেবের যে সাহিত্য থেকে ক্রমধারা নব প্রজন্মের সাহিত্য উন্মোচিত হল, লক্ষ্মীনাথ বেজবৰুৱা বিঞ্চি কুমার বড়ুয়া পর 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 তারপরে কেশব মহন্ত, আমি সবাই করিছো, সবাই অনুবাদ করিছো। কেশব মোর শুকান কলিজাত কুহিপাত মোর অনুবাদ, এমনকি সমীর তাঁতি ওর রিকোয়েস্টে ওর কিতাব সময় কদম ফুলার রাতি, হ্যাঁ এটাও করে দিছো। কিন্তু আমি কার পড়া করিছো, কারণ সবই ক্লাসিক। জেনে তেনে কিতাব মই দিলে ন করো, মই পড়ি যদি মনে করি যে হ্যাঁ এই অনুবাদটো মোর করা লাগে তবেই করিম, এখানে অর্থের প্রশ্ন নাই। হয়, এতিয়া ভাষাৰ প্ৰয়োগৰ ক্ষেত্ৰত আপুনি কি ক'ব? অসমীয়া ভাষাৰ যিসকল লেখকৰ আপুনি কিতাপ অনুবাদ কৰিছে তেওঁলোকৰ সেই ভাষাৰ প্ৰয়োগৰ ক্ষেত্ৰত এটা এই আমি যদি গোটেইটা ভাবো তাহলে তিনটা কথা কব লাগে। একটা হচ্ছে অসমীয়া সাহিত্য একটি উৎকৃষ্ট সাহিত্য, আরো নবপ্রজন্মকে পড়িব লাগিব। আর এই বর্তমানের সাহিত্য যাকে বলে এই প্রজন্মের যে সাহিত্য, এই সাহিত্যটা
উন্নতি কৰিছে না অৱনতি হৈছে এটা জানিব লাগিব হলে আমাৰ অতীতের যে মানে লক্ষ্মীনাথ বেজবৰুৱা আদি কৰি শংকৰদেৱ এইটো পঢ়িব লাগিব কারণ সাহিত্যের সঙ্গে শুধু জীবন লিখিলে সাহিত্য নহয় তার সঙ্গে পাণ্ডিত্য থাকিব লাগিব আর কারণে একজন কবি এখন তো হরদম কবি হয়েছে একটু কবি নকও মই কবি হচ্ছে ক্রান্তদর্শী যার লেখাতে ভবিষ্যতের ডাকটু শোনা যায় কবিকে কোয়া হয় ক্রান্তদর্শী ভবিষ্যৎ দ্রষ্টা হয় ভবিষ্যৎ দ্রষ্টা শুধু কাব্যের স্রষ্টা নহয় লিখিলে কাব্য নহব গালে গীত নহব ভবিষ্যৎ দ্রষ্টা এই কারণে সকলেই কবি হয় কেউ কেউ কবি কোনে কোনে এই তো বাংলায় বলে সকলেই কবি নয় কেউ কেউ কবি তেমনি সব কবিতা কবি নয় কবিতা নহয় কোন একটা লাইন বা দুইটি শব্দের জড়িতেই কবিতা হয়ে যায় তেমনি ভাবের পরিস্ফুরণ কবিতার তুমি চিন্তা করি ইয়ে করি গঠন করি নির্মাণ করি কবিতা তা নহয় কবিতা যেতিয়া তোমাকে স্পর্শ করিব এটি ঈশ্বরের নূর একটা ভাবের স্পর্শ এটা কখন আহে কেতিয়া আহে কোনে না জানে কবিও না জানে ওই যে ছোট্ট করে একটা স্পর্শ করে দিয়ে গেল এটুতে সে ভাবছে এইটা একটা লাইন হয়ে গেল তার আর পাশত কবিতা হয়ে গেছে কবিতা কবি জানেই না কি করে কি হল পরে পাশত যখন সে পড়ে যেটা করতে কারণ সেই অনুভবটো এটা পৃথক সেই অনুভবটো সকলোৱে কৰিব নোৱাৰে এই কারণে কবিকে কবি ঈশ্বরের নূর বলা হয় আজি যে কবির যে সমাবেশ ঘটিছে যে সব ইয়ে করে মানে বহিরঙ্গ সব প্রধান হয়েছে বহিরঙ্গ অন্তরঙ্গ প্রধান নহয় কবিকে অন্তরঙ্গ প্রধান হওয়া লাগে অন্তর্মুখী হব লাগে বহির্মুখী নয় আত্মপ্রকাশ নহয় জয়দেব আত্মপ্রকাশ করেছিল নাকি আমি কবি গীত গোবিন্দ যা লিখি গেছে আজিও কবিকুলের মানে ভাবনার উচিত শ্রী চৈতন্য কিমান বিশাল পণ্ডিত আছিল মানে কি কৰিছে অনুবাদ সাহিত্যৰ আদৰ বিশেষকৈ অসমীয়া সাহিত্যৰ বাংলা অনুবাদৰ আদৰ কেনেকুৱা মানে আগতো নাছিল কারণ অসমীয়া সাহিত্য ভাষা সংস্কৃত সব ইয়ার বাউন্ডারির পর বন্দী আছিল এইটো প্রথম 1990 সালের আগর পড়া মানে 40 বছর হয়ে গেল আমি অসমীয়া সাহিত্য সংস্কৃতির সেবক হিসেবে আজও কাম করি আছি নিঃস্বার্থভাবে 40 বছর এটা খুব কম কম আছে এই ধারাবাহিকতা অনুবাদই করি আছো আজও করি তার আগরও 5-10 বছর মই পড়াশোনা করিব লাগিছিল কারণ যখন মই সংস্কৃত ব্যাকরণ তৃপ্ত হয়েছিল সেই সময়ের পর মই অসমীয়া ভাষার প্রতি আকর্ষিত পালো যে অসমীয়া ব্যাকরণটো মই জানিব লাগিব কারণ কি একটু বহু সংস্কৃত বাংলা যেমন সংস্কৃত অনুসারী অসমীয়াও তাই এবং সহোদরা ভাষা উর্দুও তাই না গুজরাটও তাই অলপ অলপ পাৰ্থক্য আছে চাগে নিশ্চয় তুমি বহা তুমি বস অসমীয়া গুজরাটে বলে তমে বসে গুজরাটিতে তমে বসে বসে তো এটা হচ্ছে সবই সংস্কৃতের শব্দরূপ ধাতুরূপ ব্যাপার আছে ধাতুরূপ একই বহ ধাতু বসা তুমিও করে বহ ময় করে বসো বস ধাতু আর তার বহ তুমি বহে তো এই যে বিষয়গুলো বেদের কিছু নহয় কিন্তু উৎসটা জানিব লাগবে ডেরিভেশন উৎপত্তি করতে তো বর্তমান মোর একটা কথা তোমার ভালো লাগিল যে বর্তমান প্রজন্মকে মোর একটা কথা ইমান বয়স হয়েছে মোর কিছু তো দিব নোৱাৰিম ওই কিছুমান অনুবাদ তো কৰিছো এইটো যা হবে কিন্তু তেও কিমান পাব মই নাজানো মোৰ আক্ষেপটো থাকি যায়
যে বর্তমান প্রজন্ম অতীতের যে সহকী বিষয়গুলো আছে শঙ্করদেব সংস্কৃত যার উপর আজকে অসমীয়া সমাজ থিয় হয়ে আছে একটা সময় অন্ধকার যুগ আছে মাঠ ভোট কোর্ট কাছারি এসব 34 জনজাতির কি সেই সময় শঙ্করদেব প্রথম দেখল যে আমার একটা আধ্যাত্মিকতাকে আমার মানুহৰ মধ্যে আনিব লাগিব কিভাবে আনিব ওইসব নাম গান করলাম দুটো কাম মোট করিব লাগিব একটা হচ্ছে আমার এই একেবারে পিছপড়া মানুষকে শিক্ষিত করিব লাগিব কিভাবে করিব শিক্ষিত আর শিক্ষিত মানুষকেও শিক্ষিত করিব লাগিব প্রকৃত শিক্ষিত তেতিয়াহে হ'ব এইটো সে করলে একটা নাম স্মরণ ধর্ম সৃষ্টি করি হাতে তালি দি ওই সব বহু সহকে সমস্ত প্রাচীন অসমীয়া সংস্কৃতর পড়া অনুবাদ করি আচ্ছা সব অনুবাদ না দশম ভাগবত সব অনুবাদ করি কি করলে যে নাম ঘর চালু করিলে ও স্কুল টুল ওইভাবে হবে না সকলকে গোট খাই নামের উপর স্মরণ রাখি ভক্তি করি যে অসমীয়া ভাষা তার যে রস সেই রসটু নাম করি করি নামঘরত ধীরে ধীরে লাহে লাহে প্রচার শুরু হলো এটা আজকে এই ধারাটি একটা বেলেগ যা সারা ভারতে নয় এটা অসমে একমাত্র অসমতে আচ্ছা দ্বিতীয় হল এই কারণে সমাজ বিজ্ঞানী মই কৈছো সমাজ বিজ্ঞানী হচ্ছে দ্বিতীয় হল যে হাতে তালু এইটো সৃষ্টি করিলে কেনেকৈ যে ইয়াতে সমস্ত গ্রহ নক্ষত্রের নিবাস আছে এগুলো রিয়াক্ট করিব অর্থাৎ নিউরোলজিতে যেমন ওই মেসেজ হ্যান ত্যান এসব হয় ওর কোনো করা দরকার নাম গানের সঙ্গে সঙ্গে এইটু করা আর হাতে তালি দেওয়া আর মনোযোগ সংযোগ করা তাতে সমস্ত নার্ভাস সিস্টেম চালু হয়ে যাবে নিরোগ থাকিব হ্যাঁ না এই সব স্পষ্ট পাচ্ছি জাডেডনেস কমে যাচ্ছে সব তন্ত্রগুলো চালু হয়েছে ব্রেন ট্রেন সবকিছু এইটা সমাজ মানে এটা একটা সাইন্টিফিক ব্যাপার এইভাবে শিক্ষিত করার যে মানদণ্ড সেটা শঙ্করদেব আরো তার যোগ্য ডিসাইপল শিষ্য মাধবদেব করে গেছে আর যিমান আমি লীলা নকওঁ চৈতন্যদেব লীলা করা নাই মানব রূপ ধারণ করি নিজাকৈ সব কিছু দিয়ে এই শারীরিক দেহকে দিয়ে আর মানব কল্যাণমুখী কাম করি খাটাং প্রমাণটো দিয়ে গেছে মানুহ দেৱতা হয় দেৱতা মানুহ নহয় আপোনাৰ কথাখিনিৰ পৰা এটা কথা স্পষ্ট হ'ল আপুনি অসমীয়া সাহিত্যক কেৱল ডালে পাতে নহয় আপুনি শিপাৰ পৰা অধ্যয়ন কৰিছে গভীৰ অধ্যয়ন কৰিছে এতিয়া আপোনাৰ সান্নিধ্যৰ লাভ আপুনি সান্নিধ্য পোৱা কেইজনমান অসমীয়া সাহিত্যিকৰ যদি নাম নবকান্ত বড়ুয়ার যে ভেঞ্চুরা পাবলিকেশন থেকে দিল্লির পড়া যে গ্রন্থটি ওনার বেস্ট কালেকশন অফ নবকান্ত বড়ুয়া প্রথম কিতাবটো মই মানে রাসৰ স্ট্রিটের যে অসম্ভাবনা আছে এটিও তো এখন সল্লেখ হয়েছে তাতে গৈ তাতে আমাকে উপহারটো দিছে যে এইটো তুমি চাও ইংরাজিতে ওলাইছে তাতে অনেকেই ইংরেজি করে নবকান্ত কয়েকটা করেছে আরো রাজকুমার এসব স্থলভাবে একটা কালেকশন বেস্ট কালেকশন অফ পয়েন্টস দিল্লি থেকে তার একটা কালেকটিভ তার অসমীয়া কবিতার ইংরাজি রূপ অনুবাদ করেছে সেইটো মই দিল মই চাই আমি ফোন কৰিলো যে বহুত ভাল হয়েছে এইটো মই অনুবাদ কৰিম নাকি বলুন বহুত টান কাম তুমি ইয়াৰ পৰা কি কৰি অনুবাদ কৰ তোমাকে তো মই অসমীয়া তুমি দিলে কৰিব পাৰা কারণ কি অসমীয়া তুমি ভাল জানা বহুত ভাল জানা কিন্তু তোমাকে তো অসমীয়া কবিতাগুলো দেওয়া নাই ইংরাজি তাই বললাম ওটা তো ফার্স্ট একটা পোয়েটিক ডিভিয়েশন হয়েছেই এইটু মই চ্যালেঞ্জিং টাস্ক
ডিভিয়েশন, পোয়েটিক ডিভিয়েশন আর পোয়েটিক এক্সটাসিস ডিভিয়েশন হওয়ার সত্ত্বেও মই যদি ইয়াৰ পৰা আপোনাৰ মূল যে কবিতা অসমীয়া তাতে যদি আমি রিফ্লেক্ট কৰিব পাৰে, তাতে যদি উভতি যাম, তাহলেই আপনি কব যে ইট ইজ এ মিরাকল। কারণ তাতেও আর একটা ডিভিশন হব, মানে বিচ্যুতি ঘটিব। কিন্তু নবকান্ত বড়ুয়া আসি যখন সব সালে, তা নিয়ে বহু আলোচনা হয়েছে, অনুবাদ কিভাবে হবে না হবে একটা। তো সেই সব এখনো মেমোরিতে আছে, কিমান ভাল পথ সেইটো। যখন আমি মানে রেডি হল বইটো, তাকে আমি দিয়া নাই, কিন্তু তার আগত সে ঢুকাল। কিন্তু আমি যখন সমিতাতে মই কলে, আমি একদিনের মধ্যে গুয়াহাটি প্রেস ক্লাবে নবকান্ত বড়ুয়ার উপর স্মৃতিচারণ করি। তার 2-1 দিনের পিছত আমি ইয়ে করি, তাতে এখানে ওই বইটো চাইছিল, সবাই চাইছিল। তারপরে জ্ঞানানন্দ শর্মা পাঠক, ভূপেন হাজারিকা, সৈয়দ আব্দুল মালিক, বিখ্যাত সব মানুষের সঙ্গে উঠা বসা, কনেকশন ডেকা, দয়ানন্দ। দয়ানন্দ তো আমার একদম অকৃত্রিম বন্ধু, বহুত মানে পুরানি বন্ধু, সবাই জানে। আমার মোর চেয়ে মোর বিষয় আরো বেশি জানে। এতিয়া অসম সাহিত্য সভাত আপুনি আহিলে, তেনেকৈ আপোনালোকে কলকাতাতো বহু সাহিত্যৰ অনুষ্ঠান পাতে, সেই অনুষ্ঠানৰ বিষয়ে অকনমান কওকচোন। কেনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান অসমৰ সাহিত্যিক তাতে যায়? নিশ্চয়। কেনেদৰে অসমৰ সাহিত্য মই ধাৰাবাহিকভাৱে 2090 সালের পৰা দয়ানন্দও গেছে, আমার ডাঙর অনুষ্ঠানে মহাজাতি সদনে গেছে। তাতে পরে পাছত তিনি গভর্নর হয়েছিল। বহুত বহুত ভাল পোৱা মানে দাদা মই কই, ডক্টর জানকী বল্লভ, নবকান্ত বড়ুয়া, দয়ানন্দ শর্মা পাঠক, তবে গেলে কব জ্ঞানানন্দ শর্মা পাঠক, দয়ানন্দ পাঠক, তারপরে আমাদের ভূপেন হাজারিকা, সৈয়দ আব্দুল মালিক, তারপরে অনিল চৌধুরী, ভিসি মুকুন্দ মাধব শর্মা, ভিসি ডিব্রুগড় ইউনিভার্সিটি। আর তারপরে বাংলা থেকে সব মনীষীরা আইছিল। তেতিয়ার প্রাক্তন মানে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রতাপচন্দ্র চন্দ্র, এই সময় তারপরে হোসেনুর রহমান বুদ্ধিজীবী, ডক্টর পবিত্র সরকার তেতিয়ার ভিসি আসিল, রবীন্দ্র ভারতী, সবাই গোট খাই এক বিশাল অনুষ্ঠানটা হলো ন্যাশনাল লাইব্রেরিতে 1995 সালে। তার পরের মানে 5 বছরের মানে পিছত 1996-এ ঢুকাল। তো এই অনুষ্ঠানগুলো, তারপরের যে অনুষ্ঠানগুলো আছে 1997-8-এ ডক্টর হেমপ্রভা শইকীয়া, দয়ানন্দ পাঠক, আরো সব হয়েছিল। তো এই ধারাবাহিকভাবে বড় বড় ডাঙর ইয়েতে মই অনুষ্ঠান করেছি, মানে কোনোটাই অসমকে বাদ দিয়া নাই। আমি ইয়াকে অসম সাহিত্য সভার পড়া বিশিষ্ট অতিথি করি, আরো আরো সমস্ত মানুষকে হয়ে গেছে। এটিও বার্থ সেন্টেনারি অফ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে পোয়েট অ্যান্ড রাইটার বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, এটি ইয়েতে হয়েছে কলকাতা, না জানে কেউ। একটু মানে চ্যালেঞ্জিং টাস্ক, তাতে একটা ডাঙর সেমিনার হব, এটাও হব। উড়িষ্যাকে আমন্ত্রণ করি। আমি আহিছো এই কারণে, শুধু পাঠশালা অধিবেশনের কারণে না, ইয়াতে গভর্নরকে আমন্ত্রণ করি। ইয়াতে পাশত যে অনুষ্ঠানটা হবে ইয়েতে ডাঙর ইয়েতে আমাদের রামকৃষ্ণ মিশনের গোলপার্ক মিশন ইনস্টিটিউট অফ কালচারে হবে ডাঙর অনুষ্ঠান, বন্দে মাতরম, তাতে আমার চিফ মিনিস্টারকেও আমন্ত্রণ করি যাও। এইগুলো করি। আর লগতে আছে 2000 দ্য ইয়ার 2024 একটু মেনশন করব, দ্য ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ বেঙ্গলি অ্যান্ড আসামিজ অ্যাজ এনসিয়েন্ট ক্লাসিক ল্যাঙ্গুয়েজ ডোমিনেটেড। যদিও বহুত প্রবলেম হয়ে গেছে, করার চ্যালেঞ্জিং টাস্ক কোনো দেওয়া নাই। ভারতের সারি হবো, ক্যালকাটার প্রথম হচ্ছে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের উপর। সকলে ভাবে আসাম, অসমীয়া, বাঙালি একটু বেলেগ বেলেগ বস্তু, মই নভাবো একই টাকা ইপিটি উপিটি, এটিও মই ভাবনা।
নিশ্চয়কৈ এপিটিকে লৈ টাকাৰ কোনো অস্তিত্ব নাই হয় মই এটাও ভাবো যে দুপিঠ লৈ একটা টাকা আর দুপিঠের মধ্যে এপিঠ সহোদরা হচ্ছে বাঙালি একপিঠ সহোদরা হচ্ছে অসমীয়া হয় এইটো ভাষা সংস্কৃতিও তাই হয় এইটোৰ মোৰ ভাবনা কেনে কি ভাবে মই নাজানো কিন্তু মোৰ ভাবনা মোৰ তেওঁলোকে এনেধৰণৰ অনুষ্ঠানবিলাকত তেওঁলোকে কেনেদৰে সুবিধা লাভ কৰিব এই যে আপোনালোকৰ এই ধৰক অনুষ্ঠানবিলাকৰ যিসকল এতিয়া জ্যেষ্ঠ সাহিত্যিকসকলে এই কাৰণেতো মই কনিষ্ঠসকলৰ মানে এইটো আদান প্ৰদানৰ সাহিত্য তাতে গঢ়ি তুলিছো মানে সিন্স 1990 আর 40 বছর ধরে এই ক্রমধরে কামটো কৰি আছে এই কারণে অসমীয়া মানে অসমীয়া শুধু নয় সকলেই ইয়াতে মোৰ বাংলাৰে অসমীয়াৰে সেতু বন্ধনকাৰী আখ্যাটো দিছে তো ঠিক আছে তাদের বিষয়